হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন রেসিপি করে দেখাবো। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে নারকেলের দুধ ছাড়া নিরামিষ সোয়াবিন রান্না করা যায়। তো দেখুন, এখানে আমি অলরেডি সোয়াবিনটা রান্না করে নিয়েছি। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমি সোয়াবিনটা রান্না কিভাবে করেছি এবং এটা রান্না করতে আমি কি কি মশলা ব্যবহার করেছি। তো চলুন আমরা দেখে নিই। তো দেখুন, এখানে আমি আলু, সোয়াবিন আর সব মশলাগুলো আমি রেখেছি। তো দেখুন, আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সোয়াবিনটা আমি আগে থেকেই গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, শুকনা মরিচ, তেজপাতা, এলাচ রেখেছি। আর এখানে দেখুন শুকনা মরিচ বাটা, গরম মশলা বাটা, আর আমি এই পাশে জিরা বাটা আর এই পাশে আদা বাটা রেখেছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো রেখেছি। আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকু ব্যবহার করব। আর আমি আপনাদেরকেও দেখাবো যে আপনারা কোন পরিমাণে মশলাগুলো দিবেন। তো এবার আমি দেখুন রান্নাটা শুরু করব। তো এ পর্যায়ে এসে আমি কড়াইতে তেল দিয়ে দিব। আর কড়াইটা অবশ্যই গরম হলে তারপর কড়াইতে তেল দিব। আর প্রথমে আমি আলুটা ভেজে নিব, তারপরে আমি সয়াবিনটা ভেজে নিব। তো আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তো দেখুন, আমি এখন তেলটা দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। তাহলে হবে আমার আলুটা লেগে যাবে না তলায়। এই জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। এবার আমি যে আলুটা কেটে রেখেছি এটার ভিতরে আমি সেই আলুটা এখন দিয়ে দিব। আমি আলুটাকে আমি বাদামি করে ভেজে নিব। তো দেখুন, এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি আরেকটু লবণ আর একটু হলুদ অ্যাড করে দিব, কারণ আমি তো সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়েছিলাম তেলে, এই জন্য এখন আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দিব। তো আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিন ফলটা দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিবেন। এখানে আমি মিনিমাম 3টা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন, আমার আলুটা এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এসে আমি যে সয়াবিনটা ধুয়ে রেখেছিলাম, তো এবার আমি সেই সয়াবিনটা আলুর ভিতরে দিয়ে দিব। আমি একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, কিন্তু এখানে আমি আলু সয়াবিন একসাথে ভেজে নিচ্ছি। আর যদি আপনারা একসাথে ভাজতে যান তো অবশ্যই আপনারা আগে আলুটা ভেজে নেবেন, তারপরে সয়াবিনটা দেবেন। তো আমি এবার ভালো করে সয়াবিন আর আলুটা ভেজে নিব। আমি সয়াবিনের ভিতর হালকা পরিমাণে লবণ আর হালকা পরিমাণে হলুদ দিয়ে দিব। আমি আলুতেও লবণ হলুদ দিয়েছি, কিন্তু এটা আমি সয়াবিনের জন্য দিচ্ছি, কারণ সয়াবিনে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। আর দেখুন, এখানে আমার যে পরিমাণে তেলটা ছিল সয়াবিনে সেই তেলটা চুষে নিয়েছে। আর দেখুন, তেলটা সেইভাবে দেখা যাচ্ছে না। তো আপনাদেরও এই পর্যায়ে এসে বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ যখন আপনারা রান্না করার সময় জলটা দিয়ে দিবেন তখন অলরেডি তেলটা বেরিয়ে আসবে। এই জন্য এখন আর তেল দেওয়া লাগবে না। আপনাদের যে পরিমাণ তেল থাকবে সেটাতেই ভেজে নিলে হবে। তো আমি এখানে 10-12 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তো এবার আমি আবার কড়াই দিয়ে দিলাম। আমি এখানে নতুন করে আবার তেল দিয়ে দিচ্ছি, কারণ কড়াইতে যখন ওইটা দিয়েছিলাম সোয়াবিন আর আলু তখন ওটা লেগে গিয়েছিল, এই জন্য ধুয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি গোটা দুটো শুকনো মরিচ
তেজপাতা, জিরা, এলাচ, দারচিনি দিয়ে নিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো দেখুন আমার জিরা, শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ জিরা বাটা, আর 1 চামচ আদা বাটা, আর 1 চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিব। এ পর্যায়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটার ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব, আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে সয়াবিনটা তুলে রেখেছিলাম ভেজে, সেই সয়াবিনটা আমি এটার ভিতরে দিয়ে দিব। তো দেখুন এখানে আমি সয়াবিনটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি সয়াবিন আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখুন আমি হালকা পরিমাণে একটু জল দিয়ে মশলাটা আর সাথে সয়াবিন আলুটা কষিয়ে নিচ্ছি, তাহলে এটা খুব ভালোভাবে মিশে যাবে। এই জন্য আমি এখানে জলটা ব্যবহার করছি। তো দেখুন আমার সয়াবিন আর আলুটা কত ভালোভাবে মিশে গিয়েছে। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিব। তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে পরিমাণ মতো জলটা এখন দিয়ে দিচ্ছি। আমি এখন এই জলটা দিয়েই রান্না করব। তো দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে আমি লবণ আর হলুদ দিয়ে দিব। এখানে দেখুন আমি লবণ নিয়ে নিয়েছি আর আমি হলুদটা দিয়ে দিয়েছি। আমি এখানে দেখালাম না যে আমি কতটা পরিমাণ লবণ আর কতটা পরিমাণ হলুদ নিয়েছি। তো আপনারা আপনাদের সয়াবিন আলুর পরিমাণ বুঝে তারপরে লবণ আর হলুদটা দিবেন। তো দেখুন এ পর্যায়ে আমার বলক উঠে গেছে। আমি এখন একটু ঢাকা দিয়ে দিব। আমি 10-12 মিনিটের মতো সয়াবিনটাকে ঢাকা দিয়ে দিব। তো দেখুন আমি ঢাকা দিয়েছিলাম, এবার আমি উঠিয়ে নিলাম। তো এবার দেখুন আমার সয়াবিনটার ঝোলটা কতটা কমে গিয়েছে। তো এ পর্যায়ে এসে আপনারা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন যে আপনাদের পরিমাণ মতো লবণ হয়েছে কিনা। তো আমি এ পর্যায়ে এসে একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে চিনিটা দেওয়ার দরকার নেই, অল্প একটু চিনি দিলেই হবে। আর এখানে আমি যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতাগুলো এখন উঠিয়ে নিব। আমার তেজপাতাগুলো এখন আর লাগবে না, যেহেতু এই জন্য আমি উঠাই দিচ্ছি। তো আপনারা চাইলে তেজপাতাটা রেখেও দিতে পারেন, আবার যদি দেখেন যে ভালো দেখতে লাগছে না তো উঠায়ও নিতে পারেন। তো আমি এ পর্যায়ে তেজপাতাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমার আলুটা হয়ে গিয়েছে। আলুটা যখন হয়ে গিয়েছে তো সয়াবিনটা রান্না হয়ে গিয়েছে। তো দেখুন আমার ঝোলটা অলরেডি কমে গিয়েছে আর কতটা গাঢ় হয়ে এসেছে ঝোলটা। তো আমি এখানে বেশি ঝোলটা রাখবো না, হালকা পরিমাণে ঝোলটা রেখে দিব। তো এখন আমি এটাতে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিব। আপনারাও নামানোর 2 থেকে 3 মিনিট আগে গরম মশলাটা দিয়ে দিবেন। তো দেখুন আমি এখানে 1 চামচের মতো গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর আমি তো আগে থেকেই বললাম যে আপনারা অবশ্যই একটু চেখে নেবেন যে আপনাদের লবণটা ঠিক মতো হয়েছে কিনা।
তো এখানে আমি অলরেডি দেখে নিয়েছি যে আমার লবণটা ঠিকঠাক আছে। তো দেখুন আমার সোয়াবিনটা অলরেডি রান্না হয়ে গিয়েছে, আমি এখন সোয়াবিনটাকে নামিয়ে নিব। তো দেখুন আমি এ পর্যায়ে সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।